হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস নাম্বার 19 নিয়ে। আচ্ছা, 18টা ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি, বাহ বিশাল বড় ব্যাপার। তো চলো আজকের ক্লাসে চলে আসি প্রথম অঙ্কে। তার আগে তোমাদের বলে দিই যে আমাদের অ্যাপে তোমরা দেখতে পাবে এসএসসি জিডির জন্য ফ্রি মক টেস্ট এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য ফ্রি মক টেস্ট। যারা এখনও ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করবে। এবং আমাদের অ্যাপের গেটওয়েটা অনেকটা এরকম হবে এবং সেখানে দেখতে পারবে ফ্রি টেস্ট সিরিজ বলে একটি ট্যাব, এবং সেখান থেকে তোমরা মকগুলো দিতে পারবে। ওকে, চলে আসে আজকের ক্লাসে প্রথম প্রশ্নে। এই হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস গ্রুপ সির জন্য এবং গ্রুপ ডির জন্য। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস। প্রত্যেকটা ক্লাসে আমি বলে থাকি, নতুন করে বলার কিছু নেই আর। চলে আসি ডাইরেক্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি কী বলা হয়েছে না, বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা 203, 359, 437 এবং 593কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 8 ভাগশেষ থাকে। তাহলে এমন একটা সংখ্যা যে 203কে ভাগ করতে পারবে এবং ভাগ করলে 8 অবশেষ দেবে, সেই সংখ্যাই আবার 359কে ভাগ করলে 8 অবশেষ দেবে, সেই সংখ্যাই আবার 437কে ভাগ করলে 8 অবশেষ দেবে, আবার সেই সংখ্যাই কত না 593কে ভাগ করলেও 8 অবশেষ দেবে। তাহলে এই ধরনের সংখ্যা নির্ণয় করার জন্য আমায় কী করতে হয় না, প্রত্যেকটা সংখ্যা থেকে মানে 203 থেকে 8 বিয়োগ করতে হয়, 359 থেকেও 8 বিয়োগ করতে হয়, 437 থেকেও 8 বিয়োগ করতে হয়, 593 থেকেও 8 বিয়োগ করতে হয়, দিয়ে এদের এইচসিএফ করতে হয়। কী করতে হয়? এইচসিএফ করতে হয়। কিন্তু এসব আমরা কিছুই এখন করবো না, কারণ আমরা এখন বড় হয়ে গেছি। ঠিক আছে, আমরা কি করব এখন? সরকারি চাকরি পরীক্ষাতে যাবো, যেখানে 4টে অপশান অ্যাভেলেবেল আছে, ব্যাস। তাহলে আর কী দরকার? তাহলে আমার গল্পটা কি না, 200 আমি এই 4টে যে গল্প লিখেছি, 4টে গল্পের মধ্যে যে কোনো একটা গল্পকে ধরে নাও। আমি ধরলাম প্রথম গল্পটাই, যেখানে বলা হয়েছে আমাকে সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে যে সংখ্যা দিয়ে 203কে ভাগ করলে কি দেখতে পাচ্ছি না 8 অবশেষ থাকে। আর আমি যদি বলি যে আমি 8 অবশেষ রাখবো না, আমি 0 অবশেষ রাখবো, তাহলে আমাকে এখান থেকে 8 বিয়োগ করতে হবে। তার মানে 203 মাইনাস 8 মানে হচ্ছে কত দাদা? 195, হ্যাঁ কি না? তাহলে 195 হচ্ছে সেই সংখ্যা যাকে এন দিয়ে ভাগ করলে আমার কী পাবো না, কোনো ভাগশেষ পাবো না, 0 ভাগশেষ পাবো, মানে এন দিয়ে পুরোপুরি ভাগ যাবে। আর এই এন হচ্ছে এই 4টে অপশানের মধ্যে যে কোনো একটা সংখ্যা। তুমি আমাকে বলো যে 195কে ভাগ করতে পারে এদের মধ্যে সবথেকে একদম পারফেক্ট সংখ্যা কোনটা, যে 195কে একদম ভাগ করে দেবে, ঠিক আছে, পুরোপুরি। তুমি বলতে 39কে দেখতে পাচ্ছি 5 দিয়ে ভাগ করলে ইউনিট ডিজিট 5 আসতে পারে। 47কেও 5 দিয়ে ভাগ 39কে 5 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট 5 আসতে পারে। 47কেও 5 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট 5 আসতে পারে। কিন্তু 195 কোনোভাবেই 12 দিয়ে ভাগ যাবে না। ওকে, আর 195কে 23ও ভাগ করতে পারেন, কারণ এখানে দেখতে পাচ্ছি অড ডিজিট আছে। তুমি 39 ইন্টু 5 করলে দেখতে পাবে কত হচ্ছে না 5 9 45, 5 4, 3 5 15, 4 19, 199 ডাইরেক্ট। কারণ এটাই হচ্ছে কারেক্ট আনসার। তুমি বলবে দাদা আরও দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তো হতে পারে এরকম একই গল্প। দেখে নাও, 47কে 5 দিয়ে গুণ করো, 195 অপেক্ষা অনেক বেশি হয়ে যাবে, হবে না। 23কে 5 দিয়ে গুণ করলে 195 অপেক্ষা কম হবে। তার মানে এরপরে ইউনিট ডিজিট 5 পেতে গেলে অবশ্যই আমাকে 15 দিয়ে গুণ করতে হবে। কিন্তু 223 ইন্টু 15 করলে তো অনেক বেশি হয়ে যাবে, তার মানে কোনো মতেই সম্ভব নয় এই সংখ্যাটা আনসার হওয়া। তাহলে বোঝা গেল কত সহজে আমি জাস্ট এই ট্রিকটার মাধ্যমে এত কিছু না করে, এই যে গল্পগুলো আমি বলছিলাম এই গল্প না করে আমি সহজে আনসার নির্ণয় করতে পারি। বলো একদম ঠিক। নেক্সট প্রশ্ন, 310 পর্যন্ত কতগুলো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য? বলো। তুমি বলতে দাদা 8 দ্বারা বিভাজ্য মানে 8 দ্বারা বিভাজ্য মানে প্রথম যে সংখ্যাটা যেটা 8 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 8 8। তার মানে 8-এর নামটা যদি পড়ি তাহলে সেখানে যতগুলো 8-এর গুণিতক আছে প্রত্যেকেই 8 দ্বারা বিভাজ্য। তার মানে 8-এর পর নিশ্চয়ই 16, তারপর নিশ্চয়ই 24, তারপর নিশ্চয়ই 32, এরম করে আমার বলেছে সংখ্যাটা চলবে কতদূর অবধি না 310-এর ঠিক আগের সংখ্যা যেটা 8 দিয়ে বিভাজ্য সেটা কি? 310কে 8 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কী দেখতে পাবে দাদা? 8 3 24, অর্থাৎ এখানে 70, তার মানে হচ্ছে 8 8 64, তার মানে 6 পড়ে থাকছে আমার অবশেষ। তাহলে যদি 310 থেকে আমি 6 বিয়োগ করে দিই তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেটা 8 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তার মানে 310 থেকে 6 বিয়োগ করা মানে 304। তার মানে যে সিরিজটা দাঁড়ালো সিরিজটা হচ্ছে এরকম যে 8 থেকে 304-এর মধ্যে এরকম কতগুলো সংখ্যা আছে নির্ণয় করতে হবে, এবং এটা প্রত্যেকেই আমরা জানি 8 দিয়ে বিভাজ্য হবে, পুরোপুরি বিভাজ্য। বলো একদম ঠিক। তাহলে বলো যে এই যে সিরিজটা, এই সিরিজটাকে আমি কী সিরিজ বলি? এই সিরিজটাকে আমরা বলে থাকি এপি সিরিজ বা এরিথমেটিক প্রোগ্রেশন সিরিজ। কারণ এখানে এই সিরিজের মধ্যে যে কোনো দুটো পরপর আমি যদি টার্ম তুলে নিই, যেমন ধরো 16 24 তুললাম, এদের মধ্যে ডিফারেন্স যা 8 16-এর মধ্যে ডিফারেন্স তাই, 24 32-এর মধ্যে ডিফারেন্স তাই, তাই এদের মধ্যে ডিফারেন্স সবসময় কি 1, প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত? 8। ওকে, তাহলে এপি সিরিজের যদি ফার্স্ট টার্ম জানা থাকে এবং লাস্ট টার্ম জানা থাকে তাহলে তার মধ্যে কতগুলো টার্ম আছে জানা খুবই
একদম ইজি একটা ব্যাপার। সেটা কী করে নির্ণয় করতে হয় না, নাম্বার অফ টার্ম ইজ ইকাল টু কী হবে না, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই কি ডিফারেন্স বা ইন্টারভেল প্লাস 1, দ্যাটস ইট। তাহলে লাস্ট নাম্বার কত 304, ফার্স্ট নাম্বার কত 8, মাইনাস ডিফারেন্স কত করে 8 করে প্লাস 1। এবার বলো 304 থেকে 8 বিয়োগ করলে কত হয়, তাহলে হচ্ছে 296, হ্যাঁ কি না, বলো তো একদম ঠিক, বাই 8 প্লাস 1, 296কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 3 24 আর হচ্ছে 8 7 56, 37 প্লাস 1 38 হয়ে যাবে আমার কারেক্ট আনসার হয়ে গেল 38, অপশন সি। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি আবার একটা আমাদের সিম্পলিফিকেশনের প্রশ্ন। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে আনসার বলবে। ওকে, দেখতে পাচ্ছি নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ কী বলা হয়েছে, যদি একটি সংখ্যা এবং তার অনন্যকের যোগফল 4 হয় তাহলে তাদের বর্গের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে একটি সংখ্যা এবং তার অনন্যকের যোগফল মানে কি, ধরো এক্স বললাম আর বলা হয়েছে আর একটা সংখ্যা হচ্ছে 1/x, তাই তো? তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় তার অনন্যক কী হবে 1/x, যে কোনো সংখ্যার অনন্যক হচ্ছে কি 1/, সেই সংখ্যা। ওকে, সাপোজ আমি বললাম হচ্ছে 5, এর অনন্যক কত, তুমি বলবে 1/5, ঠিক আছে? যদি বলি 2/3, এর অনন্যক কত না 1/2/3 মানে 3/2, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার অনন্যকের কনসেপ্ট, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত বলা হয়েছে 4, নির্ণয় করতে হবে তাহলে বর্গের যোগফল, এর মানে হচ্ছে x² প্লাস 1/x² ভ্যালু নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এই গল্পটা আমি একদম সেকেন্ডে বলতে পারি যদি আমার অ্যালজেব্রার সম্বন্ধে একটু জ্ঞান থাকে, যে এর আনসার আমার হয়ে যাবে দাদা 4-এর স্কোয়ার, এক্স প্লাস 1/x এর ভ্যালু কত, 4-এর স্কোয়ার 4 না, তাহলে জাস্ট 4-এর স্কোয়ারে করে দেবো আর -2 করে দেবো, দ্যাটস ইট। তাহলে যদি এক্স প্লাস 1/x এর ভ্যালু বলা থাকে তাহলে x² প্লাস 1/x² এর ভ্যালু হবে কি, এক্স প্লাস 1/x এর যা ভ্যালু বলা হয়েছে তার স্কোয়ার -2, তাহলে 4-এর স্কোয়ার করলে 16, -2 করলে 14, তখন অপশন সি হবে কারেক্ট আনসার। কী করে এলো এটা একবার দেখে নাও। অ্যালজেব্রা যখন তোমাদের একদম চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন তোমাদের একদম দেখেই আনসার করা শিখিয়ে দেবো যে এর অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কী এবং এটা কোথা থেকে এসছে। এর ব্যাখ্যা কী, x² প্লাস 1/x² ফর্মুলা হচ্ছে x প্লাস 1/x এর হোল স্কোয়ার -2 ইন্টু এক্স ইন্টু 1/x, না বলো একদম ঠিক, এক্স তো ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে দেখো x প্লাস 1/x কত বলা ছিল 4 না, তাহলে মানে কি 4-এর স্কোয়ার আর -2, একদম সেই কনসেপ্টে আমি বললাম যেটা এখান থেকে এসছে। ব্যাস, এটা জাস্ট তোমার মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু দেখলেই এটা বলতে হবে যে x প্লাস 1/x 4 হলে x² প্লাস 1/x² হবে 4-এর স্কোয়ার -2। ওকে, নেক্সট প্রশ্ন। একটি শহরে কর্মরত এবং বেকার ব্যক্তির অনুপাত হচ্ছে 3:2, খুব ভালো কথা। তাহলে এরা হচ্ছে কর্মরত 3 জন, তখন 2 জন হচ্ছে কি বেকার। যদি শহরে 750 জন ব্যক্তি থাকে তাহলে কতজন ব্যক্তি বেকার, তাহলে এর থেকে সহজ প্রশ্ন হয় না, 3:2 বলা হয়েছে, 3:2 বলা হয়েছে, তার মানে হচ্ছে আমার যোগফল কত 5, টোটাল যদি 5 জন আমার শহরে ব্যক্তি থাকে তার মধ্যে 3 জন হচ্ছে কর্মরত, 2 জন হচ্ছে বেকার, তাহলে 5-এর ভ্যালু এখানে বলা হয়েছে 750, কত গুণ করলে 750 হয় দাদা, 5কে আমি দেখতে পাচ্ছি 15 গুণ করলে 75, মানে হচ্ছে 150 গুণ আছে না, একদম ঠিক। তাহলে আমাকে বেকার সংখ্যা নির্ণয় করতে মানে 2 ইউনিট হচ্ছে বেকার, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে 150 দিয়ে গুণ করে দেবো, তাহলেই গল্প শেষ, তার মানে হচ্ছে 300। কোথায় আছে অপশান বি। নেক্সট প্রশ্ন বলছে একটি সংস্থা একটি লাভ উপার্জন করে, যা সংস্থা 3 জন অংশীদারের মধ্যে 10:4:13 অনুপাতে বিতরণ করা হয়। আচ্ছা, তার মানে এখানে পরিষ্কার কথা অংশীদারি কারবারের প্রশ্ন বলা হয়েছে এবং সেখানে লাভ্যাংশের অনুপাত বলা হয়েছে, ঠিক আছে? প্রফিট রেশিও ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে এবং প্রফিট রেশিও কত 10:4:13, ইজ নট ইট, একদম ঠিক। বলেছে যদি ক্ষুদ্রতম এবং বৃহত্তম অংশের মধ্যে পার্থক্য কত হয় না 30,545 হয়, তাহলে সংস্থার মোট লাভ কত। তাহলে দেখতে পাচ্ছি 10, 4 আর 13 এই তিনটে যে পার্ট দেওয়া হয়েছে, মানে প্রথম ব্যক্তি 10 ইউনিট পায় অংশীদার মানে লাভের অংশ, দ্বিতীয় ব্যক্তি পাচ্ছে 4 ইউনিট আর তৃতীয় ব্যক্তি পাচ্ছে 13 ইউনিট। এদের মধ্যে সব থেকে বড় অংশ কোনটা 13, সব থেকে ছোটো অংশ কোনটা 4, এদের মধ্যে ডিফারেন্স কত দাদা 9, হ্যাঁ কি না বলো একদম ঠিক। তাহলে 9-এর ভ্যালু আমাকে বলা হয়েছে কত দাদা না 30545, হ্যাঁ কি না বলো একদম ঠিক।
তাহলে আমার নির্ণয় করতে হবে কি টোটাল কত টাকা আমার কি হয়েছে না লাভ হয়েছে, সংস্থার মোট লাভ নির্ণয় করতে হবে। তাহলে এখানে রেশিওর মধ্যে মোট লাভ কত না 10 4 14, 14 + 13 27, তাহলে 27 ইউনিট মোট লাভ ছিল এবং তার মধ্যেই দেখতে পাচ্ছিলাম যে সবথেকে বেশি আর সবথেকে কমের মধ্যে ডিফারেন্স ছিল 9। তাহলে 9-এর ভ্যালু যদি 30545 হয় আমাকে 27 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 9 থেকে 27 কত গুণ করতে হবে 3 গুণ, তাহলে এখানেও 3 গুণ করে দাও, আমার ডাইরেক্ট আনসার পেয়ে যাব। এবার 3 গুণ করার জন্য আমি 3 গুণ নাও করতে পারি, আমি দেখতে পাচ্ছি 3 গুণ মানে হচ্ছে যেটা আমার আনসার হবে সে হচ্ছে 3 দ্বারা ডিভিসিবল হবে বা 3-এর মাল্টিপল হবে, তাই তো? তার মানে কি 3 দ্বারা ডিভিসিবিলিটি, 3-এর ডিভিসিবিলিটি রুল আমরা সবাই জানি যে সংখ্যাগুলোর ডিজিটগুলোর সামনে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। দেখো তো প্রথম যে সংখ্যাটা সেখানে 3 দিয়ে ভাগ যাচ্ছে কি 5 5 10 আর 2 12, 12 আগে 13, 9 তো 3 দিয়ে ভাগ যায়, তাহলে 9কে চেক করার দরকার নেই, তখন 13 তো 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা আনসার হতে পারে না। 9 ভাগ যায়, 6 একে 7 আর 3 10 5 15, তার মানে এটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা আনসার হতে পারে। 9 একে 9 তো বাদ দাও, 5 একে 6, 6 5 11, তার মানে 11 3 দিয়ে ভাগ যায় না, তাই আনসার হতে পারে না। 9 তো ভাগ যায়, 6 একে 7 আর এখানে হচ্ছে 7 4 11, তার মানে এও দেখতে পাচ্ছি 11, তার মানে এও 3 দিয়ে ভাগ যাবে না, একমাত্র অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 3 দ্বারা ডিভিসিবল আমি যদি দেখতে পাই যে একটাই অপশান আছে তাহলে আমি কোনো কিছু গুণ না করে আমি এখানে ডাইরেক্ট আনসারে দাগ দেবো যে অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। এইভাবে ডিভিসিবিলিটি চেক করে কিন্তু খুব সহজে আনসার নির্ণয় করা যায়। আর যদি তুমি এখানে গুণটা করে ফেলতে পারতে, এখানে গুণটা তেমন কিছু ছিল না, খুব তাড়াতাড়ি হয়ে যেত। ওকে, আর একটা জিনিস করতে পারতে এখানে, সেটা কি, সেটা যদি তুমি এটা করতে পারতে, দেখো এখানে দেখতে পাচ্ছি যে 3 দিয়ে গুণ হবে, 3 5 15, ইউনিট ডিজিট হবে 5, আর এই 4টে অপশানের মধ্যে ইউনিট ডিজিট 5 একমাত্র অপশান বিতেই আছে। বোঝা গেল? ওটা একদম ঠিক। তাহলে ইউনিট ডিজিট দিয়ে আরও তাড়াতাড়ি প্রশ্নের সলিউশন হতো। তাহলে এতগুলো জিনিস মাথায় রাখতে হবে আমাকে সবসময়, যে আমাকে ক্যালকুলেশন না করে যদি প্রশ্নের আনসার তাড়াতাড়ি করা যায় সেগুলো আমাকে হেল্প করবে এগুলো, ইউনিট ডিজিট, তারপর ডিজিটাল সাম, তারপরে হচ্ছে ডিভিসিবিলিটি। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। বলে যে 2√3 এবং 6√5-এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তা তৃতীয় সমানুপাতি গল্পটা আমি আগেই বলেছি, যদি তৃতীয় সমানুপাতি এদের এ ধরে নিই তাহলে আমি বলবো যে 2√3-র সঙ্গে 6√5-এর যা রেশিও, 6√5-এর সঙ্গে এর তাই রেশিও। তাহলে এর ভ্যালু কী হবে বাবা না, এর ভ্যালু হবে এই মধ্যেখানে দুজন ভদ্রলোকের গুণ আর তাকে 2√3 দিয়ে ভাগ, তাই তো? তার মানে এর ভ্যালু হয়ে গেল 6√5 × 6√5/2√3। ইটস নট এগুলো একদম ঠিক। তাহলে যেহেতু আমি দেখতে পাচ্ছি √5 আর √5 গুণ করলে 5 হচ্ছে, 2 একটা 6কে কেটে দিচ্ছে 3 হচ্ছে, আর √3 আর 3 ক্যালকুলেট করলে হয়ে যাচ্ছে, এখানে পড়ে যাচ্ছে ওপরে √3। তার মানে আলটিমেট 6 5 30, √3 হয়ে গেল কারেক্ট আনসার অপশান ডি। বলো, বোঝা গেছে? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন দেখো, এখানে কোশ্চেন নাম্বার 8 কী বলা হয়েছে না, পি একটি কাজ 48 দিনে করতে পারে যা কিউ 18 দিনে করতে পারে। খুব ভালো কথা। তাহলে পি একটা কাজ করছে 48 দিনে এবং সেখানে দেখতে পাচ্ছি কিউ সেই কাজটাই করছে 18 দিনে। ওকে, তাহলে 48 আর 18 এলসিএম করে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? টোটাল ওয়ার্ক হয়ে গেল আমার 48 আর 18 এলসিএম। 48কে আমি কী লিখতে পারি? 48কে আমি লিখতে পারি 3 × 16। 18কে আমি কি লিখতে পারি? অর্থাৎ 3 স্কোয়ার 9 × 2, হ্যাঁ কি না? তাহলে 3-এর সর্বোচ্চ ঘাত কত এখানে? 2, তার মানে হচ্ছে 3 স্কোয়ার আমি লিখবো, আর এখানে 16 দেখতে পাচ্ছি 2⁴, তার মানে 2⁴ লিখবো। তাহলে এই হচ্ছে আমার এলসিএম। তো 3 স্কোয়ার হচ্ছে 9 আর × 16 করলে কত? 144, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 144 হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক, হ্যাঁ কি না? তাহলে 144/48 3 হয়ে গেল আমার পি এর এফিসিয়েন্সি। 144/18 মানে হচ্ছে কত? 8, 8 18 144, 8 হয়ে গেল আমার কিউ এর এফিসিয়েন্সি। এবার আমি কি দেখতে পাচ্ছি না, বলেছে কিউ 15 দিন কাজ করেছে। খুব ভালো কথা। তাহলে কিউ যদি 15 দিন কাজ করে, তাহলে কিউ যদি 15 দিন কাজ করে, তাহলে কিউ কতটা কাজ করেছে 15 দিনে? কিউ 8 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 15 দিনে করবে 8 × 15, 8 15 কত হচ্ছে? তাহলে 120। তাহলে 120 ইউনিট ওয়ার্ক হচ্ছে কিউ করে ফেলেছে অলরেডি। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? না রিমেনিং ওয়ার্ক দাদা 144 - 120, 144 - 120, অ্যান্ড দ্যাট ইজ কত? 24। এই 24 ইউনিট কাজ কে করবে? না অবশ্যই পি করবে। তাহলে পি একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে পি এর 24 ইউনিট ওয়ার্ক করতে কত সময় লাগবে? না 24/3, অ্যান্ড দ্যাট ইজ 8 ডেজ। তখন অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পি অবশিষ্ট কাজ 8 দিনে শেষ করবে। নেক্সট প্রশ্ন, এ একটি কাজ 10 দিনে করতে পারে। খুব ভালো কথা। এ 10 দিনে করছে, বি সেই কাজটাই করছে 15 দিনে, আর সি এর সাহায্যে তারা 2 দিনে কাজটি সম্পন্ন করে। এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। কী বললো না, এ বি সি একসঙ্গে সেই কাজটাই করছে কত দিনে? না 2 দিনে, হ্যাঁ কি না?
তাহলে সি একা কাজটি কত দিনে করবে? তাহলে এখান থেকে আমি কী করবো না এদের এলসিএম করবো। এদের এলসিএম কত? 10 15 2 এলসিএম হচ্ছে কত? 30, হ্যাঁ কি না? তাহলে 30 যদি টোটাল ওয়ার্ক হয় তাহলে এর এফিসিয়েন্সি কত? 30/10 3, বির এফিসিয়েন্সি কত? 2, আর এবিসি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে কত? 15। তাহলে আমি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, বির এফিসিয়েন্সি পেয়ে গেছি, আর এবিসি এর মিলিত এফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে এর এফিসিয়েন্সি 3 হয়, বি এর এফিসিয়েন্সি 2 হয়, তাহলে সি এর এফিসিয়েন্সি কী হবে? যার জন্য যোগফল 15 হবে। তাহলে 3 আর 2 5, তো এ আর বি দিয়ে দিয়েছে, তার মানে সি অবশ্যই 10 হবে। তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে সি একা কাজটি কতদিনে করবে? টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট, সি এর এফিসিয়েন্সি কত? 10, তা 30/10 করলে কত হবে? 3 দিন। তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলে চলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, একজন ব্যক্তি 21 কিমি/ঘন্টা গতিতে সাইকেল চালিয়ে একটি সেতু 6 মিনিট অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? তাহলে যখন একটা সেতুকে অতিক্রম করছে একজন ব্যক্তি, তাহলে সে দেখতে পাচ্ছি 21 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে এবং 6 মিনিট অতিক্রম করছে। তাহলে এখানে কিলোমিটার/ঘন্টা আর এখানে মিনিট। তাহলে আয়দার আমি করতে পারি এটাকে মিটার/সেকেন্ড, ঠিক আছে, অথবা আমি করতে পারি মিনিটটাকে ঘন্টা বা মিনিটটাকে সেকেন্ড। কিন্তু আমি দেখতে হবে যে আমাকে আনসার কিসে চেয়েছে, আমি কিলোমিটারে চেয়েছে। তাহলে কিলোমিটার/ঘন্টায় রাখো। আমি 6 মিনিটটাকে আমি কী করলাম না ঘন্টা ট্রান্সফার করলাম। তাহলে আমরা জানি যে ডিস্টেন্স সমান সেতুর দৈর্ঘ্য কী হবে? ডিস্টেন্স ইজিক্যাল টু কী না স্পিড ইন্টু টাইম। তাহলে ব্যক্তির স্পিড বলা হয়েছে 21 আর টাইম বলা হয়েছে 6 মিনিট। তাহলে 6 মিনিটকে যদি ঘন্টা ট্রান্সফার করি 6/60, আর 6/60 মানে 1/10, তার মানে 2.1 কিলোমিটার হয়ে গেল আমার কি সেতুটির দৈর্ঘ্য। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 646 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে 4.5 কিমি/ঘন্টা গতিবেগে হাঁটা একজন ব্যক্তিকে 24 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে যদি আমরা দেখতাম যে ট্রেনটি একজন ব্যক্তিকে অতিক্রম করছে কিন্তু ব্যক্তি স্থির আছে, তাহলে আমি বলতাম যে ট্রেনটা কী করছে? 646 মিটার অতিক্রম করছে, কারণ সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে যখন একটা ব্যক্তিকে অতিক্রম করে। কত সময়? 24 সেকেন্ডে। তাহলে 646/24 করে দিতাম, আমার আনসার পেয়ে যেতাম। কিন্তু এখানে না, এখানে হচ্ছে ব্যক্তিও মুভিং। তাহলে যখন ব্যক্তি মুভিং এবং সে বিপরীত দিক থেকে আসছে, দিক থেকে ট্রেন আসছে তার উল্টো দিক থেকে আসছে, তখন সেই ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিডের সম্পর্ক চলে আসবে এবং এদের রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করবো? এ দুজনকার স্পিডকে আমি কী করে দেবো না যোগ করে দেবো। তাহলে স্পিড অফ ট্রেন প্লাস স্পিড অফ ম্যান, তাহলে এদের যোগফল হচ্ছে কত না 646/24 সঙ্গে সমান। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি স্পিড অফ ট্রেন আমাকে নির্ণয় করতে হবে, জানি না। স্পিড অফ ম্যান বলা হয়েছে কত? 4.5 কিলোমিটার/ঘন্টা, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। কিন্তু এখানে 646/24 এটা মিটার/সেকেন্ড আছে, তাহলে এটাকে কিলোমিটার/ঘন্টা করতে গেলে কী করতে হবে? 18 5 দিয়ে গুণ করে দিতে হবে। বেশ কাটাকুটি করে ফেলো 2কে দিয়ে। এখানে 2 3 6, 2 2 4, 2 3 6, এখানে 12, 6কে দিয়ে 6 2 12, 6 3 18। তোমরা আলটিমেট 3 3 9, 3 32 কত হচ্ছে? 96, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে 969/10, তার মানে 96.9। আর এই 96.9 আলটিমেট ট্রেনের স্পিড এবং স্পিড অফ ম্যানের যোগফল হচ্ছে 96.9। এখানে ম্যানের স্পিড বলা হয়েছে 4.5, তাহলে ট্রেনের স্পিড কত হবে? জাস্ট এখান থেকে 4.5 বিয়োগ করে দেবো, তাহলেই গল্প শেষ। তার মানে 0.4, এখানে 0.4 একটা জায়গা দিয়েছে অপশান নেই, বাকিটা করার দরকার নেই। 92.4। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাই। কোশ্চেন নাম্বার 12। অ্যাভারেজের দারুণ একটা প্রশ্ন। নির্মল একটি দোকান থেকে প্রতিটি 1130 টাকা দরে 52টি বই এবং অন্য একটা দোকান থেকে 900 টাকা দরে 47টি বই কিনলেন। প্রতিটি বইয়ের জন্য তিনি গড়ে কত টাকা দিয়েছেন? দারুণ একটা প্রশ্ন, ডেটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমি তোমাদের বারবার বলেছি যে এই ধরনের প্রশ্ন আমরা ডেভিয়েশন দিয়ে করবো। কী করে ডেভিয়েশন দিয়ে করবো? খুব সহজ ব্যাপার। দেখো, প্রথমে দেখতে পাচ্ছি যে একটা দোকান থেকে সে 52টা বই কিনেছে, আর একটা দোকান থেকে আমার 47টা বই কিনেছি। এদের কোনোভাবেই আমি দেখতে পাচ্ছি কী করতে পারবো না, এদের আমি রেশিও নির্ণয় করতে পারবো না, কাটাকুটি করতে পারবো না, কারণ এটা দুজনেই হচ্ছে কো প্রাইম নাম্বার। ওকে, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে নেই। এই 52টা বইয়ের প্রতিটার দাম হচ্ছে 1130, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। আর 47টা বইয়ের প্রতিটার দাম হচ্ছে 900 টাকা। তাহলে তুমি যদি বলতে যে দাদা এই 52টা বই 1130 না হয়ে যদি এর 900 হতো, তাহলে আমি বলতে পারতাম যে প্রত্যেকটা বইয়েরই গড় দাম কত? 900 টাকা। কিন্তু না, এ 900 নয়, 1130 নিয়ে বসে আছে। একটা বইয়ের দাম কত বেশি নিয়ে বসে আছে? দাদা 0 3 আর এখানে 230 টাকা বেশি দাম নিয়ে বসে আছে একটা বই। তাহলে 52টা বই টোটাল কত বেশি দাম নিয়ে বসে আছে না ইন্টু 52, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক।
তাহলে এই যে বেশি দামটা বসে আছে নিয়ে, তাহলে আলটিমেট 900 আমি ধরেছিলাম অ্যাভারেজ, কিন্তু সে অ্যাভারেজ হলো না, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা বই 230 টাকা দাম বেশি নিয়ে বসে আছে। তাহলে 52টা বই টোটাল কত বেশি দাম নিয়ে বসে আছে? 230 × 52। আর সেই যে বেশি দামটা, অ্যাভারেজের নিয়ম সবসময় বলে যে বেশি যেটা নিয়ে বসে আছে সেটা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দাও, তাহলে আমি গল্প পেয়ে যাব। তাহলে 230 × 52/52 + 47, এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আমার ক্যালকুলেশনে অনেক কী আছে, সমস্যা আছে। তাহলে 52 + 47 মানে 7 2 9, 4 5 9 মানে 99, হ্যাঁ কি না? ব্যাস, তাহলে নিচে কী হলো? 99। এবার দেখো তো, এই 230 × 52 খুব তাড়াতাড়ি কি গুণ করতে পারি? অবশ্যই পারি। কী করে দাদা? 223কে যদি 52 দিয়ে গুণ করি, তাহলে 52কে আমি 50 + 2 লিখি, তাহলে খুব সহজে আমি গুণ করতে পারবো। দেখো 223 × 50 করলে কত হচ্ছে দাদা? 5 × 3 = 15, 5 5 × 2 = 10, 11, হ্যাঁ কি না? তার মানে 115, মানে 1150। আর 23 × 2 করলে কত হচ্ছে দাদা? 46, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তার মানে 6, 4 5 11, 4 5 9, আর এখানে হচ্ছে 1196, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে 1196, আর এখানে নিচে যে এখানে একটা শূন্য ছিল, 230 ছিল, তার মানে 11960। তো 230 × 52 হচ্ছে 11960। এর নিচে 99 আছে, 99 যদি আমি 100 ধরে নিই, কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট কত হলো না? 900 + 119.6। তাহলে আলটিমেট কত হচ্ছে? 900 + 119.6 মানে হচ্ছে 1019.6। এবার যেহেতু নিচে 100 ধরেছিলাম, তাই আমার এখানে আসছে 1019.6, মানে এটা অ্যাপ্রক্স আসছে। তার মানে এর থেকে ভ্যালু একটু বেশি হওয়া উচিত, কারণ নিচে আমি 99 অপেক্ষা বেশি ধরেছি। নিচে বেশি ধরেছি মানে ভ্যালু কম হবে, তাই আমার ভ্যালু কম হয়েছে। তার মানে এর থেকে একদম কাছাকাছি আনসার কোনটা না? 1020.81। তাহলে অ্যাপ্রক্সিমেশন মেথড ছাড়া এই প্রশ্নের সমাধান তাড়াতাড়ি করা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। বলছে একটি দম্পতি এবং তাদের 4 সন্তান নিয়ে গঠিত একটি পরিবার। খুব ভালো কথা। তাহলে পরিবারে কতজন আছে? দম্পতি মানে 2 জন, ঠিক আছে, স্বামী স্ত্রী, এবং 4 সন্তান। তার মানে 4 + 2 টোটাল আছে আমার 6 জন, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। বলছে 7 বছর আগে পরিবারের গড় বয়স ছিল কত? 25। তাহলে 7 বছর আগে টোটাল বয়স কত ছিল? তাহলে 7 বছর আগে টোটাল বয়স ছিল তাহলে 25 × 7, হ্যাঁ কি না? 25 × 7 তো, সরি না, 25 × 6 তো, আমার 6 জন টোটাল ব্যক্তি, হ্যাঁ কি না? তাহলে 7 বছরের আগে টোটাল আমার বয়সের সাম কত ছিল? 6 জনকার না 25 × 6 মানে 150। আর আমি যদি বলি আজকে তাদের বয়সের সাম কত বর্তমানে, তাহলে তুমি বলবে খুব ইজি, আমি প্রত্যেকের বয়স 7 করে বাড়িয়ে দেবো। তাহলে প্রত্যেকের বয়স 7 করে বাড়ালে আমি 6 জনকার বয়স কত বাড়াবো না? 7 × 6। তাহলে বর্তমানে দাঁড়িয়ে, অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে তাদের বয়সের সাম কত? 25 × 6 150 + 42, তার মানে হচ্ছে 192। ইজ দ্যাট ক্লিয়ার? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছি যে আরেকটা লাইন বলা হয়েছে যে 1 বছর আগে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল কত? 28 বছর। তাহলে স্ত্রী সন্তান মানে দম্পতি থেকে আমি স্বামীকে বাদ দিয়েছি, স্ত্রীকে নিয়েছি খালি, মানে এখন আমার 5 জনের গল্প বলা হচ্ছে। তাহলে 1 বছর আগে তাদের বয়সের সাম কত ছিল না? 28 × 5, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে বর্তমানের বয়সের সাম কত? মানে এখানে তাদের মধ্যে কে লুকিয়ে আছে না? স্ত্রী এবং সন্তান। তাহলে 28 × 5 প্লাস প্রত্যেকের 1 জন করে, 1 বছর করে বাড়বে, তার মানে এখানে আছে 5 জন, তার মানে +5, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এদের সাম কত হবে দাদা? 28 × 5 করলে কত হয় দাদা? হচ্ছে 5 × 40 শূন্য, এখানে হচ্ছে কত? 140, 28 × 140 + 5 মানে 145, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে এখানে 192 হচ্ছে টোটাল 6 জনের বয়সের সাম আজকে দাঁড়িয়ে, আর 145 হচ্ছে 5 জনের বয়সের সাম এক্সক্লুডিং কে? স্বামী। তাহলে এদের ডিফারেন্সই হচ্ছে স্বামীর বয়স। তার ডিফারেন্স কত দাদা? 47। তাহলে 47 দেখতে পাচ্ছি অপশান ডি। অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলছে একটি সংখ্যার 5%-এর 2% সেই সংখ্যা কত শতাংশ? দারুণ একটা প্রশ্ন। তার মানে একটা সংখ্যা n, ঠিক আছে, একটি সংখ্যা, তার 5%, 5% মানে কত? 1/20, আমরা সেকেন্ডে লিখতে পারি। 2% মানে হচ্ছে 1/50। বলা হয়েছে সেই সংখ্যার কত শতাংশ। তাহলে আলটিমেট এই যে ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুটা কত না? এই ভ্যালুটা হয়ে গেলো দাদা n/, কত এখানে দাদা? 1000, হ্যাঁ কি না? তাহলে এই যে সংখ্যাটা বলা হলো সেটা সেই সংখ্যা মানে এনের কত শতাংশ। তাহলে যখনই কোনো সংখ্যার কত শতাংশ বার করতে হয় সেটাকে কী করতে হয়? বাই করতে হয়। তাহলে বাই n × 100, দ্যাটস ইট। তাহলে দেখো n/1000, n/1000, আর নিচের এনটা কী হয়ে যাবে? উল্টে যাবে, × 1/n। তাহলে আলটিমেট n ক্যান্সেল আউট হয়ে গেল, × 100,
তাহলে এখানে 100 দুটো শূন্য, এখানে 1000-এর দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, তাহলে 1-এর 10 মানে হচ্ছে কত, এখানে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও, মানে 0.1%। কোথায় আছে? অপশন সি। দারুণ একটা প্রশ্ন। বলছে একটি সংখ্যা 30,000 ধারাবাহিকভাবে 10%, 20% এবং 30% বৃদ্ধি করা হলে মোট বৃদ্ধির শতাংশ কত? তার মানে এখানে আলটিমেটলি 30,000 যে গল্পটা আছে এটা হচ্ছে ইউজলেস, এর কোনো ভ্যালু নেই। ওকে, তাহলে আমার নির্ণয় করতে হবে যে 10%, 20% আর 30% এই যে সাকসেসিভ বৃদ্ধি হচ্ছে এর আলটিমেট সিঙ্গেল বৃদ্ধি কত, এর সিঙ্গেল পার্সেন্টেজ ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 10% আর 20%-এর সিঙ্গেল পার্সেন্টেজ সবাই বলতে পারবে, এটা হচ্ছে 32%। এটা তোমাদের মনে রাখা উচিত, ঠিক আছে? যে কোনো দুটো পার্সেন্টেজ, এ পার্সেন্টেজ আর বি পার্সেন্টেজ, এর যদি আমি ইনক্রিজ হয়, এও ইনক্রিজ হচ্ছে, এও ইনক্রিজ হচ্ছে, তাহলে এর সিঙ্গেল ইনক্রিজ কত? তাহলে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা সবাই জানে তোমরা। এবং এটা তোমাদের আলটিমেট এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে 10% যে 20% আছে, তাহলে এ প্লাস বি মানে 10 প্লাস 20 কত? 30, আর 10 × 20 মানে 200 বাই 100 মানে হচ্ছে 2, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট 30 প্লাস 2 মানে 32%। এটা মুখোমুখি হয়ে যায়, এর জন্য তোমার অঙ্ক করার প্রয়োজন হয় না। তাহলে 32% আর 30%-এর আমার নির্ণয় করতে হবে কি সাকসেসিভ। তাহলে 32% আর 30%-এর সিঙ্গেল আমার পার্সেন্টেজ ভ্যালু কত হবে? তাহলে 32% ইনক্রিজ করলো, 30% ইনক্রিজ করলো, তাহলে টোটাল কত দেখতে পাচ্ছি? 32 প্লাস 30 মানে হচ্ছে আমার 62 প্লাস 32 × 30 বাই 100, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 32 × 3 মানে হচ্ছে 3 × 6, 3 থেকে 9, 96 বাই 10 মানে 9.6, তাহলে 62 প্লাস 9.6 অ্যান্ড দ্যাট ইজ 71.6। ওকে, কোথায় আছে? অপশন সি। অপশন সি হলো কারেক্ট আনসার। তাহলে এতটাই প্রশ্নের সলিউশন করা যায় যদি আমার ক্যালকুলেশন স্পিড ভালো থাকে। ওকে, বলছে একজন দোকানদার তার গ্রাহকদের পণ্যের ধার্য মূল্যের উপর 8% ছাড় দেন এবং তারপরেও 19.6% লাভ করেন। তাহলে ছাড় দেওয়া মানে ডিসকাউন্টের গল্প বলা হয়েছে, আর এখানে কী দেওয়া হয়েছে? লাভ করে মানে প্রফিটের গল্প বলা হয়েছে। আর দেখতে পাচ্ছি 5200 টাকা বলা হয়েছে ধার্য মূল্য, মানে হচ্ছে মার্ক প্রাইস বলা হয়েছে। পণ্যের প্রকৃত মূল্য মানে কস্ট প্রাইস আমাকে নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমার গল্প, ঠিক আছে? তাহলে যখনই এই চারটে জিনিস অ্যাভেলেবেল আছে তখন আমি তোমাদের বারবার বলেছি যে আমার মাথায় আসবে একটাই কথা, যে এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট, দ্যাটস ইট, হ্যাঁ কি না? তাহলে দেখো এখানে এমপি বাই সিপির মধ্যে রেশিও পেয়ে যাবো 100 প্লাস প্রফিট কত হয়েছে? 19.6, তার মানে 100-র সঙ্গে যদি 19.6 যোগ করি 119.6, আর 100 থেকে যদি আমি 8 বিয়োগ করে দিই পড়ে থাকে কত? 92, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। কাটাকুটি হচ্ছে, অবশ্যই হচ্ছে, এখানে দশমিক তুললে নিচে শূন্য বসবে। কত দিয়ে কাটাকুটি হচ্ছে গো? এখানে দেখতে পাচ্ছি আমি 4 দিয়ে তো কাটাকুটি হচ্ছেই, 4 23 92, সরি 4 দুগুণে 8, এখানে 39 মানে হচ্ছে 4 9 36, 4 9 299 বাই 230। কাটাকুটি আবার 23 দিয়ে যাচ্ছে কি? একদম 23 1 23, 23 1 23, এখানে 69 মানে 23 3 69, এখানে 23 10, তার মানে 13/10। গল্পটা খুব ইজি হয়ে গেল। তাহলে আলটিমেট এমপি আর সিপির রেশিও পেয়ে গেলাম কত দাদা? না, এমপি আর সিপির রেশিও পেয়ে গেলাম 13:10। এখানে বলা হয়েছে এমপি কত বলা হয়েছে? 5200, মানে 13-এর ভ্যালু বলা হয়েছে কত? 5200, মানে 400 গুণ, হ্যাঁ কি না? নির্ণয় করতে হবে কি? প্রকৃত মূল্য মানে সিপির ভ্যালু। তাহলে সিপিকে 400 গুণ করে দাও, তার মানে কী হয়ে গেল? 4000। বলো এর থেকে সহজ প্রশ্ন আর হয়? নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর অঙ্কে কী বলা হয়েছে না, একজন দোকানদার তার পণ্য তালিকা মূল্যের অর্ধেক মূল্যে বিক্রি করে 14% ক্ষতি করে। তাহলে এই লাইনটা থেকে আমি কী বুঝতে পারছি? যে একটা পণ্য আছে, তার মার্ক প্রাইস বা তালিকা মূল্য সামথিং একটা দেখে ধরলাম 100, তার অর্ধেক মূল্যে সে বিক্রি করেছে, তাহলে এসপি কত? না 50, এবং এতে তার 14% ক্ষতি হয়েছে, মানে আলটিমেট বলতে পারি যে 50 হচ্ছে 100 মাইনাস 14%-এর সঙ্গে সমান, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। এটাই তো আমার সেলিং প্রাইস পার্সেন্টেজ। আর 100 মাইনাস 14 কত? 86%। তাহলে এই 86%-এর সমান 50 হয়, 86%-এর সমান যদি 50 হয়, তাহলে এখান থেকে আমি 100%-এর ভ্যালু পেতে পারি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 100%-এর ভ্যালু কী হবে? কস্ট প্রাইসের সঙ্গে সমান হবে, তাহলে এটাই হবে কস্ট প্রাইস কত হয়ে গেল? 50 যদি 86-র সঙ্গে সমান হয়, তাহলে 86%-এর সমান হয়, তাহলে 1% হচ্ছে 50/86 ইন্টু 100, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। কাটাকুটি হচ্ছে কি? করে তো একবার কাটাকুটি যাচ্ছে, 2 4 8, 2 3 6, এখানে হচ্ছে 25, তাহলে 2500/43 ইজ নট এগুলো একদম ঠিক। এবার নির্ণয় করতে হবে কি? যদি তিনি পণ্যগুলো তালিকা মূল্যে বিক্রি করতেন, মানে যদি 100তেই বিক্রি করতেন, যদি 100ই আমার এসপি হতো,
তাহলে আমার কী হতো না লাভের শতাংশ কত নির্ণয় করতে হবে। তাহলে 100 এসপি হলে লাভ কত হতো, তাহলে তখন প্রফিট আমার হতো 2500/43 হচ্ছে সিপি, আর এমপি হচ্ছে কি 100। তাহলে আমি বলতে পারি, আর এমপি হচ্ছে তখন এসপি, তাহলে 100 - 2500/43, এটা হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করার জন্য বাই সিপি 2500/43 আর ইন্টু 100 হয়ে গেল প্রফিট পার্সেন্টেজ। দ্যাটস ইট। দেখো 43 এখানে ক্যান্সেল আউট হয়ে যায়, দুটো শূন্য ক্যান্সেল আউট করে দেয়, আর এখানে দেখতে পাচ্ছি 4300 - 2500 মানে হচ্ছে কত হচ্ছে 43 থেকে 25 বিয়োগ করলে 1800, তাহলে 1800 বাই হচ্ছে 25 হয়ে যাবে কারেক্ট আনসার, এত পার্সেন্টেজ। 25 এখানে 100কে 4 গুণ করবে, 4×8 = 72, তাহলে 72% হয়ে গেল আমার কারেক্ট আনসার। বোঝা গেছে অপশানটি। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, দারুণ একটা প্রশ্ন। আচ্ছা, আমরা আগের দিনে তোমাদের শিখেছিলাম যে আলটিমেট যদি আমার x⁻⁻9 বা x⁻⁻a যদি বলা থাকে, তাহলে এই মাইনাসকে প্লাস করার জন্য আমায় লিখতে হবে কি 1/x⁻a। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। সিমিলারলি যদি 1/x⁻−a লেখা থাকে, তাহলে একে মাইনাসটাকে প্লাস করার জন্য আমাকে লিখতে হবে না ভেতরের যে ভগ্নাংশ বসে যে বেস, সে কী হয়ে যাবে, উল্টে যাবে, অনন্য হয়ে যাবে, তাহলে x⁻a হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মধ্যে পরিষ্কার। সিমিলারলি এখানে দেখো -9 আছে, আমি দেখতে পাচ্ছি এখানে বেস 7/6 আছে, আর এখানে বেস দেখতে পাচ্ছি 6/7। সেকেন্ডটা লক্ষ্য করো, বেস দেখতে পাচ্ছি 6/7, তাহলে 7/6 আর 6/7 মধ্যে পার্থক্য কী? এটা দুজন একে অপর অনন্য, তাই তো? এবার যদি দুজনকার বেস সমান করে দিই, তাহলে আমার কী হয়ে যাবে, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে দেখো, যদি আমি 7/6কে (−9) রাখি, কোনো আপত্তি নেই, আমি 6/7কে আমি কি লিখতে পারি 7/6 যদি লিখি, তাহলে কী হবে, পাওয়ারটা জাস্ট আমার উল্টে গিয়ে প্লাস হয়ে যাবে, পাওয়ারটা জাস্ট মাইনাস থেকে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। আর তার সঙ্গে 1/8 (−4) আছে, রেখে দাও। আর এদের হোল কত আছে? এদের হোল আছে -5, থাকতে দাও। তাহলে এবার দেখো, এই 7/6 এখানেও বেস, এখানেও 7/6 বেস, আর গুণের সময় কী হয়, পাওয়ার কী হয়ে যায়, যোগ হয়ে যায়। আর পাওয়ারের যোগ করলে -9 +5 হয়ে যাবে -4, তখন আলটিমেট 7/6 কত হয়ে গেল, -4। আর এখানেও আছে 1/8 কী আছে, -4, তাহলে এদের হোল আছে কত, -5, কোনো ব্যাপার নয়। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে এখানেও -4 পাওয়ার আছে, এখানেও -4 পাওয়ার আছে। তাহলে যদি এটা হয়ে যায়, তাহলে এটা ক্লাব হয়ে যায়, পরস্পর গুণ হয়ে যাবে, মানে বেসগুলো ডাইরেক্ট গুণ হয়ে যায়, পাওয়ার 1 -4ই থেকে যাবে। তাহলে গল্পটা হয়ে গেল এরকম, এ উঠে গেল এখান থেকে, এ উঠে গেল এখান থেকে, এরা একসঙ্গে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেল, এবং এর হোল পাওয়ার হয়ে গেল -4। তাহলে দেখো 7 কত হয়ে গেল না, 7 হয়ে গেল 48, আর এই -4 আর এই -5 কী হতে পারে, পরপর পাশাপাশি থাকলে গুণ হয়ে যেতে পারে, -4 × -5 করলে কী হয়ে যাবে, +20, তাহলে 7/48 20 হয়ে যাবে কারেক্ট আনসার। কোথায় আছে? অপশান বি। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, প্রদত্ত সংখ্যাগুলোর অনন্যকের সমষ্টির অনন্যক নির্ণয় করো। আচ্ছা, খাটনিযুক্ত প্রশ্ন, আর কিছুই নয়। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের অনন্যক নির্ণয় করো। 2 এর 5 এর অনন্যক কত, 5 এর 2, 5 এর 4 এর অনন্যক কত, 4 এর 5, 6 এর 8 এর অনন্যক কত, 8 এর 6, 6 এর 5 এর অনন্যক কত, 5 এর 6, 9 এর 6 এর অনন্যক কত, 6 এর 9। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এবার থেকে কাটাকুটি যেখানে হচ্ছে সেখানে কাটাকুটি করে দাও। এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটাকুটি হচ্ছে, 2 × 4 8, 2 × 3 6, যেখানে 3 দিয়ে 3 × 2 = 6, 3 × 3 = 9। বলো এদের সাম কত হবে? এদের এলসিএম দেখতে পাচ্ছি 2 5 3 6 3, তার মানে এলসিএম হচ্ছে 30। তাহলে 2 15, 15 5 75, প্লাস 24, প্লাস এখানে 40, প্লাস এখানে 25, প্লাস এখানে কত, 20। হ্যাঁ কি না? তাহলে 40 20 60 কেউ যোগ করতে দেখো, 40 20 60, এটা যদি 25 ধরো না, 25 25 হচ্ছে 50, তাহলে 60 আর 50 110, আর 75 মানে হচ্ছে 185। আমি এখানে 1 বেশি নিয়েছিলাম, তার মানে 184, আর 184/30কেও আমি কি লিখতে পারি, কাটাকুটি করলে 15 নিচে, আর ওপরে হচ্ছে কত, 92। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এবার এর অনন্যক, যোগফলের সমষ্টি অনন্যক নির্ণয় করতে বলেছে, তার মানে এখানে আরেকবার উল্টাতে হবে, তার মানে 15/92 হবে আমার কারেক্ট আনসার। ওকে, 15/92 কোথায় আছে? কথা অপশান বি। ওকে, তাহলে খুব খেয়াল রাখতে হবে, কোনো জায়গায় সামান্য মিস্টেক হলেই কিন্তু আমার উত্তর চেঞ্জ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 20, দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 6% হারে ঋণ প্রদান করে। খুব ভালো কথা। তাহলে দুটো ব্যাংক আছে, একটা হচ্ছে এ ব্যাংক আর একটা হচ্ছে বি ব্যাংক। এ 100 টাকা রাখলে 3.5 টাকা সুদ দেয়, আর এ 100 টাকা রাখলে 6 টাকা সুদ দেয় 1 বছরে। বলা হয়েছে ডেবিট প্রতিটি ব্যাংকই সমান টাকা রেখেছে 4,80,000 টাকা, বা ডেবিট খুব বড় লোক, আচ্ছা টাকা রাখেনি, ধার নিয়েছে, খুব ভালো কথা, তারা ডেবিট গরিব লোক।
4 বছর পর ডেবিট কী হয়েছে, ডেবিট কর্তৃক দুই ব্যাংকে প্রদত্ত সরল সুদের মানের মধ্যে ধনাত্মক পার্থক্য কত। এই ধরনের প্রশ্ন করার জন্য আমাকে এই টাকার ওপর প্রতিটা ব্যাংকের মানে ব্যাংক এ এবং ব্যাংক বিকে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে তার ডিফারেন্স চিন্তা করার কোনো দরকার নেই। আমি দেখতে পাচ্ছি এখানে সিম্পল ইন্টারেস্ট, আর সিম্পল ইন্টারেস্টে যদি 100 টাকা আমি দুটো ব্যাংক থেকেই ধার নিই, তাহলে এ ব্যাংকে আমাকে 1 বছরে 3.5 ইউনিট আমাকে দিতে হয়, সুদ দিতে হয়, আর বি ব্যাংকে আমি দেখতে পাচ্ছি 6 ইউনিট সুদ দিতে হয়। তাহলে 100 টাকার জায়গায় আমি রেখেছি কত, 4,80,000 টাকা। তাহলে 100 টাকার জন্য আমার ডিফারেন্স কত টাকা বেশি সুদ দিতে হচ্ছে বি ব্যাংকে, না 6 - 3.5 মানে 2.5। এটা হচ্ছে 1 বছরের গল্প। আমি রেখেছি 4 বছরের জন্য, তাহলে 2.5 × 4 তার মানে 10 ইউনিট বেশি সুদ দিতে হচ্ছে, হ্যাঁ কি না। তাহলে 100 ভ্যালু যদি কত হয় না 48,000, সরি 4টে শূন্য হয়, তাহলে 10-এর ভ্যালু কী হবে, জাস্ট এখানে একটা শূন্য কমে যাবে, মানে 48, 3টে শূন্য মানে 48,000। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলো, এত সহজেই প্রশ্নের সমাধান করা যায় কোনো রকম কোনো ক্যালকুলেশন বেশি না করে। ওকে।